যায়নি। এই জায়গাটা আমাদের ভাবতে হবে যে আইন দিয়ে কখনো কোনো অপরাধ বন্ধ করা যায় না। অপরাধ যদি বন্ধ করতে হয় বা কমাতে হয়, সেই অপরাধীকে ধরার যে সিস্টেমটা সেটাকে আরো মজবুত করতে হবে। আমাদের এই এখন যে বর্তমান আইন আছে তাতে দুভাগে আইনটাকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাধারণ হ্যাকিং, আরেকটা হচ্ছে হ্যাকিং অফ সিকিউরড সিস্টেম। সিকিউরড সিস্টেম এই যেমন সিআইডির ওয়েবসাইটটা, ব্যাংকের বিভিন্ন বা আর্মির, সেগুলোকে সিকিউরড সিস্টেম হিসেবে গভর্নমেন্ট নোটিফাই করবে। যদি সাধারণ হ্যাকিং হয় তাহলে তার শাস্তি 3 বছর অথবা ফাইন, 3 বছর অথবা জরিমানা। আর যদি সিকিউরড সিস্টেম হয় তাহলে তার শাস্তি 10 বছর এবং জরিমানা। মানে ধরুন আমি একটা উদাহরণ হিসেবে বলছি যে অমিতাভ বচ্চন টুইট করেন, প্রচুর মানুষ তাকে ফলো করেন, অর্থাৎ তিনি কি লিখছেন সেটা দেখেন। অমিতাভ বচ্চনের যে টুইটার অ্যাকাউন্ট সেটা যদি আমরা হ্যাক করি এবং সেখানে আমি লিখতে শুরু করি যেটা লোকে ভাববে অমিতাভ বচ্চন লিখছেন, এবং সেখানে এমন একটা কিছু লিখি যাতে তুলকালাম পড়ে যায়, একটা হইচই পড়ে যায়, হ্যাঁ, তারপরেও আমার সর্বোচ্চ শাস্তি হতে পারে 3 বছরের চেয়ে সর্বোচ্চ ধরা পড়ার পর ট্রায়াল হয়ে যদি যেটা ক্রিমিনাল লয়ে বলা হয় সেই প্রমাণটা প্রসিকিউশনকে করতে হবে বিয়ন্ড রিজনেবল ডাউট। বিয়ন্ড রিজনেবল, পরে আসতে পারে তার সাথে এই বিয়ন্ড রিজনেবল ডাউট আইডেন্টিফাই করা সম্ভব না। আমাকে যদি জিজ্ঞেস করেন, মানে আমি আমার পিএইচডি অবধি বা তারপরে অবধি আমি যেটুকু পড়াশোনা করেছি এবং বিশেষজ্ঞদের সাথে কাজ করেছি সেরকম লেভেলেই, ইন্টারনেটে একটা থিসিস আছে কেমব্রিজে, মাইকেল রোর খুব বিখ্যাত থিসিস, প্লজিবল ডিনায়াবিলিটি। ইন্টারনেটে এভিডেন্স গ্যাদার করা ইম্পসিবল। ইভেন ট্রাস্ট নিয়ে উনি যেটা বলছিলেন সেটা একটা কেমব্রিজের থিসিস আছে বিল হারবিসনের, যে ট্রাস্টিং এন্ড ডিস্ট্রিবিউটর, যে গ্লোবাল আর্কিটেকচার, এগুলো মানে শুনতে ভালো লাগে কিন্তু নেক্সট টু ইম্পসিবল এগুলো ক্রিয়েট করা, মানে একটা গ্লোবাল সার্টিফিকেশন। সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে, ধরুন আজকে ইন্টারনেট ছাড়া আমাদের চলবে না, সাধারণ ব্যাংকিং থেকে ইভেন মার্কেটিং আমরা ইন্টারনেটে করি, রেলের টিকিট আমরা ইন্টারনেটে কাটি, আপনি যদি একটু এবং সেটা এতটাই আনসেফ, এই জিনিসটা এইভাবে প্রমোটেড হচ্ছে কি না? এটা কেন হলো? দেখুন, ইন্টারনেট থেকে প্রমোট করেনি, এটা গ্রো করেছে নিজে, নাম্বার 1। আর যখন ব্যাংকিং বা এগুলো অনলাইন হলো, ওরা যেটা ভুলটা যেখানে করলো, ওরা যে এই সিকিউরিটি বলুন, এই পুরো ব্যাপারটা তো মিলিটারি থেকে এসছে। আর উনি জানবেন মিলিটারির অ্যাক্সেস কন্ট্রোল বা মিলিটারির হায়ারার্কিটা অন্যরকম, সিভিলিয়ান ওয়ার্ল্ডে সেটা ফিট করে না। ওরা প্রথম দিকে না ব্লাইন্ডলি মিলিটারিকে কপি করা হলো। ব্যাংকিং এ একটা আইবিএম এর লিগাসি সিস্টেম ইউজ হয়, এটিএম এ যে মেন ফ্রেমটা থাকে না, ওই মেন ফ্রেমে একটা আইবিএম এর লিগাসি সিস্টেম আছে। এই লিগাসি সিস্টেমটা এখন কেউ চেঞ্জ করতে পারছে না, কিন্তু ওটা ফ্লড। ওটা মানে করেই দেখানো হয়েছে, অ্যাটাক করেই দেখানো হয়েছে, ওই জিনিসটা ঠিকঠাক নেই। কিন্তু এখন এত কোড লেখা হয়েছে, এত কিছু, মানে দ্য অ্যামাউন্ট অফ মানি দে হ্যাভ স্পেন্ড ইন ডেভেলপিং দ্য সিস্টেম, যদি আজকেই চেঞ্জ করে দেয় সম্ভব না। যার জন্য এই মাইক বন্ড যার কথা বলছিলাম, ওকে ফ্রান্সে গিয়ে থিসিস দিতে হলো। সিটি ব্যাংক করে এগেনস্টে গ্যাগিং অর্ডার আনলো যে তুমি যদি থিসিস পাবলিশ করো ইংল্যান্ডে, তাহলে তোমার ক্রিমিনালরা জেনে যাবে কি করে হ্যাক করে, উইচ ইজ আ রাবিশ। কিন্তু মানে এইটা এখন যদি ব্যাংকরা চেঞ্জ করতে যায়, অনেক টাকা পয়সা ইনভলভ, নাম্বার 1। সো এই ব্লাইন্ড কপি করাটার জন্য অনেকগুলো প্রবলেম হয়েছে। মিলিটারি যা করতো ওরা ব্লাইন্ডলি সেটা একদম কপি পেস্ট করা হয়েছিল প্রথম দিকে। তবে এখন অনেকটা ডিসক্রিমিনেশনারি বা আরবিএসি এই আস্তে আস্তে এইদিকে যাচ্ছে না। কিন্তু তাহলে মেজর জেনারেল আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? কারণ দেখুন, আমি গত পরশু দিনের কাগজে একটা খবর দেখেছি যে একটি কোম্পানি আনাজপাতি, কাঁচা আনাজ ইন্টারনেটে বিক্রি শুরু করেছে। অর্থাৎ লোকে এবার বাজারটাও ইন্টারনেটে করবে। বাজার মানে আমি জামা কাপড় কেনার কথা বলছি না, দিনের বাজার, আলু পটল মূল্য লোকে ইন্টারনেট থেকে কিনবে, মোবাইল ফোনে কিনছে। এই অবস্থায় আমরা এখানকার আলোচনা থেকে এটা বুঝতে পারছি যে পুরো ব্যাপারটাই একটা ফাঁকা জায়গার উপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় হুড়মুড় করে ভেঙে পড়তে পারে। দেখুন, আমরা যখন কাজ করি এটা হচ্ছে দেশের সুরক্ষা, ফাইনাল, এর উপরে আর কিছু করার নেই। টাকা লস হতে পারে, টাকা রিকুপ করা যাবে, কিন্তু কান্ট্রির সিকিউরিটি অ্যাসপেক্ট যদি লিক হয়ে যায়, উই আর ডুমড। আমি যতদিন কাজ করেছি আমি দুটো পয়েন্ট দিয়েছিলাম। বাইরের থেকে যারা হ্যাকিং করবে বা অ্যাটাক করবে, স্পাইং করবে, উই নো সামবডি উইল ডু ইট। একটু আগে বলছিলেন ইন্টারনাল যারা আছে তাদেরও ওপর আমরা এমন চেক সিস্টেম করি যে নোবডি হ্যাজ এনি অথরিটি অপরচুনিটি। আমি বলতে পারি না কে বিকাউ। আজকে লোকে হয়তো 100 টাকায় বিক্রি হবে না, $1 মিলিয়ন বিক্রি হয়ে যাবে। হাউ ডু আই স্টপ ইট? আমি জানি না। অতএব কোশ্চেন ইজ, আমরা কাউকে ধরনের সুযোগই দিই না।
দ্বিতীয় কথা হচ্ছে এই কম্পিউটার যখন আমি প্রথম ইউজ করলাম, ইন্টারনেট ইউজ করলাম, আমি বললাম আমাদের যেটা ক্লাসিফাইড ইনফরমেশন, নাথিং উইল বি ইন কম্পিউটার। তুমি ডে টু ডে যা কিছু করো, ইউ ডু এনি মেসেজ, গিভ এনি মেসেজ, ইনঅফকোর্স কোনো অসুবিধা নেই। কিন্তু ক্লাসিফাইড মেসেজ যার উপরে হয়তো ভবিষ্যতের কোনো প্ল্যান বা পরিকল্পনা বা কার্য পলিসি বা অনেক কিছু দাঁড়িয়ে থাকে, সেই সমস্ত জিনিস ইন্টারনেটের সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না। ইউ ক্যান put that in your own computer, which is only for computer accounting purposes, nothing more than that. Second, আমি কি করেছিলাম যে, আর আমি বলতে চাই না কি করেছিলাম, I should not say this, আমি করেছিলাম যে এই ধরনের সেন্সিটিভ কোনো থাকলে সেটা অন্যভাবে আমরা রাখবো, স্টোর করব। হয়েছে। এখন কি হচ্ছে আমি জানি না, কিন্তু আমি যতদিন ছিলাম I was very strict on this, যে কোনো সেন্সিটিভ ইনফরমেশন in no computer which is linked with internet. কিন্তু সেটা তো এই মুহূর্তে সম্ভব কি এরকম ভাবে ব্যাপারটাকে কিছু কিছু ইনফরমেশন, ক্লাসিফাইড ইনফরমেশন আলাদা করে রাখবো, যার সঙ্গে আলাদা করলে সেটা কি সেফ? আমি তো গ্যারান্টি আছে? আমার তো বলছি, কারণ যে মেশিনটা ল্যাপটপটা নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গেল, ওই ল্যাপটপটাতে কিছু ল্যাপটপ থাকবে, ল্যাপটপ থাকবে, কেউ ল্যাপটপ নিয়েও যাবে না, কেউ ল্যাপটপ নিয়েও আসবে না। ইভেন এটা একটা রেগুলার প্র্যাকটিস ডিফেন্স। আপনি ব্যাংকে দেখবেন ওরা কি করে যে ক্লাসিফাইড ইনফরমেশন যে মেশিনটা রাখি, ইভেন আমি ইউনিভার্সিটিতে দেখেছি ক্লাসিফাইড ইনফরমেশন যে নট ইন দ্য নেটওয়ার্ক, নট ইন দ্য নেটওয়ার্ক। সো তাই না, আপনি দেখবেন ব্যাংকে দেখবেন যখন যে টাকাটা আপনি জমা করলেন বা তুললেন, somebody else has to authenticate that, তার পাসওয়ার্ড আছে, সে দিচ্ছে, দেন ওটা খুলছে। দ্যাট ইজ দ্য ফিউচার, দ্যাট ইজ দ্য ফিউচার। ওটা করছে, কারণ ওটা বলছে আমি একটা কিছু টাইপ করে বললাম, পাশের লোককে বললাম ইউ কাম প্লিজ অ্যান্ড ইউ। তার মানে কি এটা হচ্ছে কিন্তু টেকনোলজি না, দিস ইজ প্রসেস। তারপরে কি হবে, এটারও কাউন্টার বেরোবে, এটারও কাউন্টার বেরোবে। 700 কোটি লোকের জন্য লগইন আপনি বলছেন দিস ইজ বেসিক্যালি আমি খানিকটা আইডিয়া দিই কত রকম মানে লোকে, কমন লোক, ইফ ইউ আর টকিং অ্যাবাউট কমন পিপল, বেশ কিছু পপুলার স্ক্যাম আছে যেগুলো আমি যদি একটু পরপর বলে দিই। যেমন আমরা খুব কমন একটা ইমেল পাই, যেটা হচ্ছে আপনি এত লটারির টিকিট জিতেছেন, আপনি এখানে ইমেল করুন, তাহলে আপনি এটা আমি আপনাকে পাঠিয়ে দেবো। যেই আপনি পাঠাবেন তখনই বলবে এটার $100 মিলিয়ন, তার জন্য আপনি $200 একটা প্রসেসিং ফি লাগবে। ওই যে $200 আপনি পাঠিয়ে দিলেন ফাঁদে পা দিয়ে, দ্যাট ইজ ইউর লস অ্যান্ড দ্যাট ইজ দেয়ার গেইন। সো দিস ইজ লাইক লটারি স্ক্যাম। কিছু স্ক্যাম আছে যেমন আপনি একটা জব পেয়েছেন, আপনি এখানে অ্যাপ্লাই করুন, কিন্তু দেখবেন এগুলো কিন্তু ধরা খুব সহজ। কেন? ইমেল আইডি গুলো দিচ্ছে, আপনি কোকাকোলা কোম্পানির থেকে জব পেয়েছেন, ইমেলটা পাঠিয়েছে জিমেল থেকে। কোনোদিন কোকাকোলা কোম্পানি জিমেল থেকে আমাকে জব অফার দেবে না। সো লাইক দিস ইজ কল্ড আ মানি মিউল স্ক্যাম। তারপরে ধরুন এটা এরম আছে যে ফিশিং, যেটা সবচেয়ে ডেঞ্জারাস। একটা ব্যাংকের ইমেল এসছে যে একটা ব্যাংকের রুটিন আপডেট হচ্ছে, আপনাকে ব্যাংক থেকে ইমেল পাঠানো হলো, আপনি লগ ইন করে আপনার আইডিটা কনফার্ম করুন। ওটা পুরোপুরি ভুয়ো জিনিস, এবং এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। কারণ যে আপনাকে ধরুন HDFC থেকে যে রেগুলার ইমেলটা পাঠায়, ওদের একটা কপি ওর কাছে আছে, ও দেখেছে কোনো কারণে, অবিকল সেরকম একটা ইমেল বানিয়েছে যাতে আপনি ফট করে দেখে বুঝতে না পারেন যে ব্যাংক পাঠায়নি। 2 নম্বর কি করেছে, ব্যাংকের ইমেল আইডিটাকেও ম্যানিপুলেট করেছে। তাহলে আপনি দেখছেন ইমেলটা এসছে অ্যাকচুয়ালি admin@hdfcbank.com থেকে। ইমেলের পুরো চেহারাটা হচ্ছে আমি রেগুলার যে ইমেলগুলো পাচ্ছি একদম ওরকম দেখতে। লাস্টে ক্লিক হেয়ার করার পর চলে যাচ্ছে হচ্ছে ব্যাংকের ওয়েবসাইট। এবার আপনি বলবেন যে আমি তো দেখতে পাচ্ছি ওটা ব্যাংকের ওয়েবসাইট নয়, আমি দেখতে পাচ্ছি সাপোজ অন্য কিছু একটা ইমেল, একটা www সামথিং দেওয়া আছে, তাহলে আমি কেন ওখানটায় লগ ইন আইডি পাসওয়ার্ড দিতে যাব? সেটাকেও কিন্তু ম্যানিপুলেট করার বন্দোবস্ত ছিল। সেটা আমি ডিটেলস টেকনিক্যালে যাচ্ছি না, মানে সেক্ষেত্রে আমি ক্লিক করলে এইচডিএফসি মনে হবে যে আমি আপনি টেরি পাবেন, আসলে সেটা একটা এবার হ্যাকারের ওয়েবসাইট। কেউ যদি একটা 1 মিলিয়ন লোককে এটা পাঠিয়ে থাকে, তার মধ্যে 2 লোক তো অন্তত ফাঁদে পা দিয়ে দেবে। তাদের অ্যাকাউন্টে 3 দিনের মধ্যে ইমেল অ্যাড্রেস ডিলিট, সবকিছু ডিলিট, ওয়েবসাইট ডিলিট, টাকা নিয়ে বেরিয়ে চলে যাবে। তো এই যে ইনফ্যাক্ট 2-3 দিন হলো আমি দেখতে পাচ্ছি SMS আসছে, you have earned $900,000, please contact us or reply back at this email। মানে কত দূর সাহস চলে গেছে, কতখানি সাহস চলে, কারণ SMS তো যে কোনো জায়গায় ট্র্যাক করে যাওয়া যায়। ইনফ্যাক্ট ধরাও পড়ছে 2 দিন আগে, এটাকে বলে নাইজেরিয়ান স্ক্যাম। এই 2-3 দিন আগে অরিজিনেটেড হয়েছিল। এক্স্যাক্টলি। সো এই যে আরেকটা ইন্টারেস্টিং স্ক্যামের কথা যেটা আমার মনে হয় দর্শকদের জানিয়ে রাখা ভালো, এরকম বহু হয়েছে। একজন
এরকম একজন নামকরা চিকিৎসক, তার বন্ধু আরেকজন চিকিৎসকের ইমেল অ্যাড্রেস থেকে ইমেল এসছে তার কাছে যে আমি এরকম বিদেশে এই জায়গায় হঠাৎ করে আটকে গেছি, আমার সমস্ত কিছু চুরি হয়ে গেছে রাস্তায়, পাসপোর্টটাও পাচ্ছি না, ফলে আমাকে ইমিডিয়েটলি কিছু টাকা পাঠাও যে আমি অন্তত এখানে কয়েকদিন থাকতে হবে বা আমাকে ফেরবার টিকিট কাটতে হবে। এখন বন্ধুর ইমেল থেকে এসছে, ফোন করে ব্যাপারটাকে কনফার্ম না করে বা বিদেশে আছেন ভেবে ফোন না করে তাকে তার অ্যাকাউন্টে টাকা আমার কাছে ফেলে দেওয়া একটা হলো। মেল এসেছিল খুব সিনিয়র একজন ব্যুরোক্র্যাটের অ্যাকাউন্ট থেকে, খুব সিনিয়র ব্যুরোক্র্যাট, তার অ্যাকাউন্ট থেকে আমার কাছে একটা মেল আসে, অ্যাকচুয়ালি কিন্তু অ্যাকাউন্ট থেকে আসেনি, মানে ম্যানিপুলেট করে তো এটা এসেছিল। আমি আপনাকে আরেকটা ঘটনা বলি অ্যাজ এ লয়ার, হ্যাঁ, এটা যারা আইনজীবী যারা শুনছেন তাদের হয়তো কাজে লাগবে। আমি আরেকটা মেইল পাই যে আমি আপনার ইমেল আইডি আমি একটা ওয়েবসাইট থেকে পেয়েছি, আমি আমেরিকায় আছি, কলকাতায় আমি একটা রিকভারি করতে চাই, আপনি কি এই রিকভারি করেন, বা যদি না করেন কাউকে একটা রেফার করুন। তো আমি রিপ্লাই করলাম কি ধরনের রিকভারি করতে চান আপনি জানান। তার একটা খুব ভালো ইমেইল পাঠালো যে আমি এই ব্যাপারে রিকভারি করতে চাই, এই ব্যাপার একদম লিগালি সাউন্ড, এবং তারা বললো আপনার ডিটেইলটা পাঠান যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার ফিসটা আমরা ট্রান্সফার করতে পারি। যখন এইটা হলো আই ফেল্ট আ বিট সাসপিশিয়াস। আমি বললাম যে আপনি যদি আমার ব্যাংক অ্যাকাউন্টে না পাঠিয়ে আপনি আমার ফিসটা ডিরেক্টলি আমার অ্যাড্রেসে পাঠাবেন, প্লিজ কনফার্ম ওয়েদার ইউ আর এগ্রিয়েবল অর নট, আমার বাড়ির অ্যাড্রেসে পাঠাবেন। আর কোনো ইমেল এলো না, এবং এখনো কিন্তু বেশ কিছুদিন বিভিন্ন জায়গা থেকে আমি ভারতবর্ষে একটা আইনগত সাহায্য চাই, আমি আপনার সাহায্য চাই, আপনি কি আমার সাহায্য করবেন, আপনার কি ফিস জানান, আপনি কিভাবে ফিসটা পাঠাবো জানান। এক্ষেত্রে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমার মনে হয়, এটা আমাদের সবারই জেনে রাখা ভালো, যে শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার যদি কেউ পেয়ে যায়, কোনো হ্যাকার পেয়ে যায়, অন দি বেসিস অফ দ্যাট ইনফরমেশন সে কি আমার অ্যাকাউন্টের ভিতরে ঢুকে পড়তে পারে? দেখুন, এই যে আপনার পিন বা এগুলো যে ক্যালকুলেশনের যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা এখন পাবলিক ডোমেনে। এটা ওই 16 ডিজিট ইনপুট হয়, আর একটা ওই আরো কিছু ডিটেলস থাকে, তারপরে ডেসিমালাইজেশন টেবিলটাও পাবলিক ডোমেনে, তার থেকে আপনার পিনগুলো ক্যালকুলেট করা হয়। এবং আপনার কাছে কোনো ম্যাগনেটিক স্ট্রিপ কার্ড থাকলে দেখবেন অনেক ফ্রড ইউকেতে বা এখানে হয়, ওই যে ফেলে দেয় না আপনার রিসিপ্টস, দোকানে কিনে রিসিপ্টসগুলো ফেলেন, সেখান থেকে ফ্রড সম্ভব হয়, মানে কার্ড ক্লোনিং হয়। মানে ওই ম্যাগনেটিক স্ট্রিপ, যখন ম্যাগনেটিক স্ট্রিপ ছিল, আমরা যখন ছাত্র ছিলাম এগুলো জাস্ট শুরুর দিকে আমরা করতাম, যে একটা কারোর কার্ড আছে ম্যাগনেটিক স্ট্রিপের, নিজেরই এটিএম কার্ড কি করেছিলাম, সলিউশন ব্যাংক বার করেছে ওই চিপ এন্ড পিন, তো না চিপ এন্ড পিন পরে এসছে, আমি যেটা বলছি শুনুন, সেটা হচ্ছে যে আমরা যখন ছাত্র ছিলাম এগুলো করতাম, সেটা হচ্ছে আমার নিজের ডেবিট কার্ডই অরেঞ্জ বলে একটা কোম্পানি ছিল, যার টপ আপ কার্ড ছিল, ওই টেলিফোনে করতাম, ওখানে ক্লোন করে করতাম। তারপর চিপ অ্যান্ড পিন এলো, এবার চিপ অ্যান্ড পিনেরও অনেকগুলো, আপনি স্টিফেন মর্দকের ওয়েবসাইটটা একটু দেখবেন, চিপ অ্যান্ড পিনও সাংঘাতিক লেভেলে ফ্রড, মানে চিপ অ্যান্ড পিন একটা লেভেলের পর খুব বাজে লেভেলে ফ্লড আছে। আপনি একটু গুগল করে স্টিফেন ওরা লাস্টে ব্যাংকিং গুলো কি করছে, ব্যাংক যখন ইন্টারমিডিয়েট একটা পাসওয়ার্ড আপনার মোবাইলে পাঠাবে, আপনি ওই পাসওয়ার্ডটা ইউজ না করলে ট্রানজাকশন কমপ্লিটই হবে না। প্রবলেমটা কি হচ্ছে, প্রবলেমটা হচ্ছে সিকিউরিটিতে ব্যাংকগুলো তো সবসময় আরেকটা লেভেল অফ ইনডিরেকশন অ্যাড করে দেয়। এই ইন্ডাস্ট্রি বা ব্যাংকগুলো এরা কি করে বলে আমরা সিকিউর, যেখান থেকে এই আলোচনাটা শুরু হয়েছিল আমি সেখানে ফিরি, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে কোথায় সাবধান থাকতে হবে সেটা জানানো। অনেক ক্ষেত্রেই আজকের দিনে অনলাইন ব্যাংকিং যখন হচ্ছে, এবং সে অর্থে আমি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট করেছি বারবার সেখানেই যেতে হবে তার কোনো মানে নেই, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আমি অ্যাক্সেস করতে পারবো, এই সুবিধাটা যখন পাচ্ছি, অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু কেউ আমাকে একটা পেমেন্ট করতে চায়, জানি তাকে চিনি, আমি তাকে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, সে হয়তো রয়েছে দিল্লিতে, সে সেখান থেকে আমার অ্যাকাউন্টে টাকাটা ফেলে দিচ্ছে। এইটাই তো অনলাইন ব্যাংকিং, এইটাই তো সুবিধে। এই অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া, যেটা আপনি বলছিলেন কৌশিকবাবু, যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার কথাটা আসতেই আপনার সন্দেহ হলো, কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা ইটসেলফ কি এতটাই রিস্কি যে শুধু অ্যাকাউন্ট নাম্বারের ভিত্তিতে কেউ ঢুকতে পারবে ব্যাংকে? টেকনিক্যালি নট পসিবল, বাট এনিওয়ে ওটাকে নিয়ে নানানভাবে কি হয়, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলে একটা কথা আছে আমাদের সিকিউরিটি ওয়ার্ল্ডে, মানে মানুষকে বোকা বানানো। তো আজকে এইখানটায় ওই অ্যাকাউন্ট নাম্বার, নাম, ডেট অফ বার্থ, এই সব তথ্যগুলো যদি এক জায়গায় করতে পারে, তাহলে এইটা নিয়ে গিয়ে ওখানে ব্যাংকে কোনো স্টাফকে বোকা বানাতে হবে। এই ফাংশনটা আপনার পাবলিক ডোমেনে, যে ফাংশন দিয়ে আপনার এই জিনিসগুলো জেনারেট হচ্ছে, আমার পিন নাম্বারটা যেভাবে 4 ডিজিটের যে পিন নাম্বারটা, সেটা যে ফাংশনটা দিয়ে জেনারেট হয়, সেটাই তো পাবলিক ডোমেনে আছে। সেটা ইনপুটস গুলো কি, সেটাও পাবলিক ডোমেনে। সবচেয়ে ডেঞ্জারাস মোস্ট ইনপুটস গুলোই পাবলিক। আপনার দেখুন, এই যে আইডেন্টিটি থেফট যেটা আমি বলছিলাম, বা ফেসবুকের এটা আমি যেটা বললাম, যে আমি একটা স্পাইডার প্রোগ্রাম দিয়ে 800টা ফেসবুক ইউজারের সবকিছু জানতে পারি, সেটা কেন থ্রেট আমার জন্য?
এটা এই আপনি জানবেন না, ডেভিড ব্লাঙ্কেট তখন সিটিং হোম সেক্রেটারি ইউকে, হি ওয়াজ এ রেজিস্টার্ড ব্লাইন্ড, মানে ভদ্রলোক অন্ধ, উনি কুকুর নিয়ে হাঁটেন। একজন বিবিসি জার্নালিস্ট পোস্ট অ্যাজ ডেভিড ব্লাঙ্কেট হাউস অফ কমন্সে ঢুকেও গেছিল, মানে ও একটা আইডেন্টিটি বের করে নিয়েছিল অ্যাজ ডেভিড ব্লাঙ্কেট। এবং আমাদের এখানে পার্লামেন্টে শত্রুঘ্ন সিনহার মতো অবিকল দেখতে একজন মানুষ শত্রুঘ্ন সিনহা সেজে পার্লামেন্টের ভেতর ঢুকে গিয়েছিলেন। কিন্তু এটা হ্যাঁ, এই ধরনের ব্যাপারটা কিন্তু এটা একটা খুব সুন্দর উদাহরণ কিভাবে হ্যাকিং হয়, তার একটা অন্য ধরনের উদাহরণ আমরা শুনতে পারলাম। আমাদের হাতে আজকে সময় নেই, তবে আমরা মূলত যে শুধুমাত্র সরকারি ওয়েবসাইট হ্যাকিং হয়েছে এবং সেগুলো বন্ধ হওয়া দরকার, তার জন্য কি অপরাধ বা কি ধরনের আইন, কি শাস্তি, এটার বিষয় আলোচনাটাকে সীমিত রাখার চেষ্টা করিনি। সাধারণ মানুষ হিসেবে আপনার বা আমার কি ধরনের সাবধানতা নেওয়া প্রয়োজন বিশেষজ্ঞদের কাছ থেকে সেটা জানতে পেরেছে। আমার মনে হয় আজকে অনুষ্ঠানে এটা বাড়তি পাওনা। এই অনুষ্ঠানে আসার জন্য আমি মেজর জেনারেল কার্তিকবাবুকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। পার্থবাবু আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সন্দীপ অনেক ধন্যবাদ আসার জন্য, এবং কৌশিকবাবু আপনাকেও। আপনারা দেখছিলেন আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান হ্যাক কথা। আজ এ পর্যন্তই, দেখতে থাকুন নিউজটা।